নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কোনো গল্পের মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। সাধ্যমতো প্রচেষ্টা করব। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রূপো বাঙাল। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ার মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডী মণ্ডপের উঠোনে পা দিতে রূপো কাকা আমাদের বকে উঠলেন। রাজপুত সব উঠলেন এখন, মারে গালে এক এক চর যে চাওয়ালিটা এমনি যায়, বলে করে খাবা কিভাবে? বামুনের ছেলে কি লাঙল চষতে যাওয়া? বাবা বাড়িতে থাকতেও রূপো কাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয় ভয়ে উত্তর দিল, রাতে ঘুম হয়নি রূপো কাকা। কেন রে? ছাড় পোকার কামড়ে বাবা, যা ছাড় পোকা কাটে। যা যা পড়তে যা তাড়াতাড়ি। রূপো কাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধুও নয়, বাড়ির গোমস্তা কি নায়েব নয়, এমনকি রূপো কাকা হিন্দু পর্যন্ত নয়। রূপো কাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। রূপো কাকার আসল নাম রূপো বাঙাল, ও যাতে মুসলমান, আমাদের গায়ের চৌকিদারও। পিসিমার মুখে শুনেছি রূপো কাকা নাকি সাজিমাটির নৌকোতে পিসিমার মুখে শুনেছি রূপো কাকা নাকি সাজিমাটির নৌকোতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় নেমে এসেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকেই আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল, এই উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপো কাকা আমাদের বাড়ির কিষানগিরি করছে বহুদিন, আমাদের ও জন্মাতেও দেখেছে। কিন্তু সে আশ্চর্যের কথা নয়। আশ্চর্যের কথা এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপো কাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। আমারই ঠাকুর দাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্য। রূপো কাকা সাজিমাটির নৌকাতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেই সব অনেক দিনের কথা। রূপো কাকার বয়স তখন কত জানি না, মোটের ওপর বুড়ো। ঠাকুরদা যখন মারা যান তখন বাবার বয়স 25 হবে। বাবাকে তখন নায়েব পথে বহাল করতে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গা কাছারিতে, আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতাপত্র এইসব দেখাশোনা করার ভার ও 3.5 টাকা মাইনের কৃষাণ রূপো কাকারই ওপর। আমাদের অবস্থা গ্রামের মধ্যে ভালো, এই কথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে, কলাই মুগো অজস্র, প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এইসব দেখাশোনা করে কে? রূপো কাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সব সামান্য মাইনের মূর্খ কিষানকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের ওপর কথা বলতে সাহস করতো না কেউ। কিন্তু রূপো কাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর অন্তর, এতটা বিষয় দেখে কে বলতো? আদায় পত্র তো এবছর কিছুই হলুনি। হাতির 5 পা দেখেছো নাকি? এত বড় সংসারটা চলবে কিসি? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপো কাকা ধান পারত, কলাই মুখ পারত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত।
আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণ বটে, কিন্তু ভালো মানুষ, বিষয় আশয়ের কিছুই বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সবকিছুর ভার ছিল রূপো কাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডী মণ্ডপে বসতেন, মহাজনী খাতা খুলে বলতেন, কে কে নিয়েছে রূপো? রূপো কাকা বলতো, এই লেখে রাখো, এই সনাতন ঘোষ চখাটা কলাই নিয়েছে, ছক 2 কাটা বীজ মুগ নিয়েছে, কটা 20 কাটা। আচ্ছা হয়েছে? আচ্ছা লেখো, বীরু মণ্ডল 2 বিষ ধান, 20-5 শলি। আচ্ছা হয়েছে? হয়েছে। রূপো বাঙাল 1 বিষ ধান, 2 কাঠা কলাই, 2 কাঠা কলাই। আচ্ছা হয়েছে? হয়েছে। আচ্ছা লেখো, কাঠু কলু 4 কাঠা কলাই, 4 কাঠা, ময়জদ্দি শেখ ধান 11 কাঠা, 7 কাঠা। এইভাবে রূপো কাকা অনর্গল বলে চলেছে গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে, সব যত সব জিনিস। এইসব মুখস্থ কথা কেউ কিচ্ছু ভোলেনি। ওর সব মুখস্থ, কোনো কিচ্ছু ভোলে না। ওরই হাতে গোলার চাবির থলে, যাকে যা দরকার সব মনে রেখে দিয়েছে বাবার খাতায় লিখবার জন্য। একদিন একটা ঘটনা ঘটল। রূপো কাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেননি 2-3 দিন। এমন সময় বাবা বাড়িতে এলেন মরেলডাঙ্গা থেকে। এসেই বিকেলে রূপোকে ডেকে পাঠালেন। রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলো গে যাও, আমি জ্বরে উঠতে পারছি নে, এখন যেতে পারবো না, জ্বরে মরছি। তা সীতানাথ আর আসতে পারলো না পায়ে পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু। রূপো বাঁধানো ছড়ি নিয়ে হাতে ঘুরে বেড়ান, কোচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝোলানো বুকে, হাতে ছকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে শেষে কথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তখন কিছু না বলে ঘুম মেরে রইলেন। এর 5-6 দিন পরে রূপো কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলেন। বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসাবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়া সুরে বললেন, রূপো, কি তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি? তোমার এত দূর আসপদ্দা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? হ্যাঁ? রূপো কাকা সমানে গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মুন্ডু কাটবে না? তা তুমি মুন্ডু কাটবে না? এখন কাটবে বই কি? হ্যাঁ সীতানাথ, সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছো, বাবু হয়েছো, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ডু কাটবা? হ্যাঁ, বড্ড গুণবন্ত হয়েছিস তুই। আরে শীতেনাথ, তুমি ছেড়ে রূপো কাকা সামান্য 3.5 টাকার মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলে সম্বোধন আরম্ভ করলেন সকলের সামনে। বাবা বললেন, যা বকিস না। না, বকবো না। তুই বড্ড তালে বড় হয়েছিস আজকাল, বড্ড বাবু হয়েছিস। তুই আমার মুন্ডু কেটে দিবি না তো কে দেবে? বলেই রূপো কাকা হাউ মাউ করে কেঁদে ফেললেন। আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে। রূপো কাকার কান্না শুনে তিনি বাইরে ছুটে এলেন, বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তাহলে ওই রকম বলে কেন আমায়? ঠাকুমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর তো একটা কাণ্ড জ্ঞান নেই, তুই কি বলে খেপলি? তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপো কাকার হাত ধরে বললেন, রূপদা, কিছু মনে করিস নে, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়ে গেছে। রূপো কাকার রাগ কমে না, বললে, না না, দরকার নেই কাজে, ঢের হয়েছে, নে এগুলা চাবি রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না, নে তোর চাবি ছড়া। কতবার বোঝানো হলো, রূপো কাকা কিছুতেই শুনবে না। চাবির থেলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলেন। শেষে বাবা বললেন, বেশ, তাহলে আমি বাড়ি ছেড়ে দিয়ে যাই,
রইল গোলাপালা প্রজাপত্য, আমি কাল সকালে গাড়িতেই বেরিয়ে যাব। রূপো কাকা ঝাঁঝের সুরে বললে, তুই চলে যাবি তো তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কারা? কেন তুমি? মোর দায় পড়েছে। তোরে কোলে পিঠে মানুষ করলাম বলে কি তোর ছেলেও কোলে পিঠে করে মানুষ করব? আমি কি জোয়ান আছি, এখনো বুড়ো হচ্ছি না? ওসব ঝামেলা আমার দ্বারা হবে না। না, আমি আর থাকবো না, কালই চলে যাব। কোথায় যাবি? হ্যাঁ, মরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব। হ্যাঁ, আমি গৃহত্যাগী হব। বলি, বাবা কেঁদে ফেললেন। রূপ কাকা অমনি উঠে গিয়ে বাবার হাত ধরে বলল, কাঁদিস রে, কাঁদিস রে সীতানাথ, কাঁদিস রে। ঠিক ঠিক, মুই আর তোরে কি বললাম, তুই তো কথা শুনিয়ে দিলি। কাঁদিস রে, কাঁদিস রে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ, অবাক হয়ে দেখতে লাগলাম দুই বড় লোকের কান্না। দাদা আমায় কনুই মেরে মুখে হাত দিয়ে হি হি করে হেসে উঠল। আমরা অবশ্য দুই গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্য মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপো কাকাও চাকরি ছাড়লেন না। রূপো কাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাতে আমাদের বাড়িতে এসে ঠাকুমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওহে বৌবা, জাগন থাকো, জাগন থাকো, রাত বড় খারাপ। চণ্ডী মণ্ডপে সন্ন্যাসী ঘোষ আর হিরো মাস্টার শুয়ে থাকতো। তাদের জাগিয়ে দিয়ে বলতো, এত নাক ডাকিয়ে ঘুমাও কেন? ওঠো, মাঝে মাঝে তামুক খাও আর গোলাদারের চারিদারে বেরিয়ে এসো তো। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরো মাস্টার দেখেছে। আমাদের গল্প হচ্ছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি লাঠি পোশাক পরে, লাঠি হাতে রূপো কাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের বৈঠার উপর গিয়ে বসতাম। একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে জিজ্ঞাসা করলো, কে কে সে? মই রূপো। বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমাচ্ছ, তোমার কি? গোলার ধান যাবে, শীতেনাথের যাবে। চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি রাখবা? মোর ওপর ঝুঁকি কত। মোর তো তোমাদের মতো ঘুমলি চলবো না। শীতেনাথের এই ঝামেলা আর কতদিন পোয়াবো? এবার চলি। এবার এলি চাবি ছড়া দিয়ে মুই খোলসা হয়ে যাও। এর বাড়ি না বয়ে বসে রাত যাক। হিরো মাস্টার বলল, এই যাও তো, ঘুমাও গিয়ে যাও। কিন্তু মুই যে তোমাদের একমতো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি নে, তার কি হবে? হ্যাঁ, ধানগুলো ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছে। এবার আসুক, কিছুতেই আর এই ঘাড়ে রাখছি নে, ঘাড়ের বোঝা রাখছি না। এবার আসুক, এবার আসুক, কিছুতেই আর এই বোঝা ঘাড়ে রাখছি না মুই। কিন্তু নিজের ইচ্ছেতেই তা ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপো কাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছরের পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও গেলাম রূপো কাকাকে দেখতে। রূপো কাকার ছোট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশ ঝাড়, ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপো কাকা শুয়ে রয়েছে মাদুরে। রূপো কাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললে, আসুন বাবুরা, আসুন আসুন বাবুরা, দেখুন দেখি বাবারে জ্ঞান নেই, ভুল বকছে। বাবা তখন মুখের ওপর ঝুঁকে পড়ে বললে, ও রূপদা, কেমন আছো রূপদা? রূপো কাকা কোনো মতে চোখ মেলে বললে, কেটা? হ্যাঁ, কেটা? শীতেনাথ, কবে এলি? সেই পরশু এসেছি। বেশ করেছ। এই শোনো, খাতায় মুড়োয় লিখে রাখো, মুই চিড়ে খাবার বেনা মুড়ি ধান নিয়েছি 4 কাঠা, আহ্লাদ মন্ডল কলায় 2 কাঠা, বাড়ি 2 কাঠা, বিষ্টু ধেড়িসি 6 কাঠা ধান, আর বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের দিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাবো। লিখে রাখো, লিখে রাখো।
এই বলে কাকার দায়িত্ব শেষ। আর কোনো দিন রূপো কাকা কথা বলেনি। সেদিন সন্ধ্যাবেলায় রূপো কাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ছেড়ে ফেলে দিয়ে চলে গেলেন। বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপো কাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এইসব চোরার বাজারের দিনে, জুয়ো চুরির দিনে, মিথ্যে কথার দিনেও বড্ড বেশি করে রূপো কাকার কথাই মনে পড়ে যায়। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।